ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের ওই ক্রান্তিকালে দায়িত্ব বা ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসেবে সিলেক্ট করাটাই ছিল ভুল। মানে উনি একটা ভুল মানুষ ছিলেন। বাংলাদেশে উনাকে সিলেক্ট করাটাই আসলে ভুল ছিল। ওইরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে। এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে যে উনি দায়িত্ব নেয়ার পরে যে সমস্ত মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, এই ভুলটা ছিল সেকেন্ড মেজর মিস্টেক। মানে এই মানুষগুলো আসলে উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল না। এটা ছিল সেকেন্ড ভুল। অ্যান্ড থার্ড মেজর মিস্টেক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এনসিপি নামক একটা ছাত্রদের রাজনৈতিক দলের আবির্ভাব ঘটানো, যে যদিও এটা এখন পর্যন্ত নিবন্ধন হয় নাই, তবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করা, ছাত্রদের যে পড়ার টেবিল থেকে তুলে এনে রাজনীতির গন্ধ শুকিয়ে তাদেরকে নষ্ট করা বা এনসিপি নামক দলটা গঠন করাটাই হচ্ছে ৩ নাম্বার ভুল ছিল। আরও অনেক হাজারো ভুল আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, বাট এই ৩টা মেজর মিস্টেক করা হইছে। এই কথাগুলো বলতেছে মাসুদ কামাল। তার আরও একটা পরিচয় আছে, সাংবাদিক মাসুদ কামাল। পদ্মায় যাকে দেখতে পাচ্ছেন ইনিই সেই মাল, ইনিই সেই জিনিস, দানা ধরা মাল, চুল পাকনা। মানে খুবই বড় একটা বুদ্ধিজীবী বাংলাদেশের একজন এই মুহূর্তে। মানে কি বলে, সাংবাদিকের হর্তাকর্তা। ৩৬ বছর সে সাংবাদিকতা করছে। সে সব কিছু জানে। সে সব জানতা শমশের। তাকে যে কোনো প্রশ্ন করেন অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট ইলেকশন, তার প্রত্যেকটা অ্যান্সার তার কাছে জানা আছে। প্রত্যেকটা পলিটিক্যাল নেতাদের কুণ্ডলি তার কাছে আছে। দেশ কিভাবে ভালো হবে এই সব কিছু তিনি জানেন। এবং তার কথাবার্তার ধরন, তার কথাবার্তার ডাইস দেখে মনে হয় যে বাংলাদেশ সে মাথায় তুলে নিয়ে আসতেছে, কিন্তু এই জিনিসটা, এই দানা ধরা মালটাকে বাংলাদেশের মানুষ কিন্তু চিনত না। চীনে কখন থেকে? গত বছরের জুলাই এবং আগস্টের পর থেকে, বা তার কিছুদিন আগে থেকে, যখন থেকে এই আন্দোলন প্রখরতা লাভ করতে থাকে, তখন বিভিন্ন টক শো শুরু হয়। বিভিন্ন পলিটিক্যাল বা সাংবাদিকরা তারা পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে এই যে বকবক করা শুরু করে। এরপরে আস্তে আস্তে সে জনপ্রিয়তা পায়। আওয়ামী লীগ সরকারের আমলে সে যেই ডাইস নিয়ে এখন কথা বলতেছে, এই ডাইস নিয়ে যদি কথা বলতো তাহলে আজকে আমরা তাকে এভাবে জীবন্ত দেখতে পাইতাম না। আওয়ামী লীগ পুরাই তাকে গুম করে ফেলতো। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা পরিবেশ পাচ্ছে সে কথা বলার জন্য, যা ইচ্ছা তাই বলতেছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে একদম কিচ্ছু না। ঠিক আছে? রাস্তার ঝাড়ুদারের যে সম্মানটা আছে, ওর কাছে ডক্টর ইউনূসের ওই সম্মানটুকু নাই। সে এরকম মনে করে। আজকে সে এরকম একটা টক শোতে এই ধরনের কথা বলতেছে, যে ৩টার কথা বললাম। এই ৩টা আমি আগে একটু ভেঙে দিই। মাসুদ কামালকে এই ৩টা আগে ভেঙে দিই। প্রথমটা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসেবে ইনক্লুড করাটাই সবচেয়ে বড় ভুল ছিল। মাসুদ কামাল, আপনি তো ৩৬ বছর বালপাকনামি করছেন দেশে। আপনি একটু বলেন তো যে বাংলাদেশের এই যে ক্রাইসিস মোমেন্টে যে সময় ইউনূস স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সময় এক্সেপ্ট ইউনূস স্যার ব্যতীত আর কে আছে? কাকে দায়িত্ব দিলে ভালো হইতো? আপনি একটু বলতে পারবেন? আপনার বাপকে দিলে ভালো হইতো? নাকি আপনাকে দিলে ভালো হইতো? নাকি আপনার ছেলে সন্তান, আশেপাশের পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু-বান্ধবকে দিলে ভালো হইতো? প্রধান উপদেষ্টা কাকে দিলে ভালো হইতো? নিশ্চয়ই আপনাকে না, আপনার মতো গরুকে না। তাহলে কাকে? আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলবেন যে হ্যাঁ, বিদেশ থেকে ধরে এনে দাও, সে তো দেশ নিয়ে অনেক কথা বলে। নাকি সাংবাদিক ইলিয়াসকে আনবেন? নাকি মির্জা ফখরুল ইসলামকে দিবেন? নাকি বিএনপির আরেক বক্তা আছে আব্বাস উদ্দিন, তাকে দিবেন? কাকে দিবেন আপনি? হু ইজ দ্য অ্যাকসেপ্টেবল পারসন ফর অল পিপল অফ বাংলাদেশ? কাকে দিবেন আপনি দায়িত্ব ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসেবে? ওই রকম একটা সিচুয়েশন যেখানে শত শত মানুষের প্রাণহানি ঘটে গেছে, ১৬-১৭ বছর আঁকড়ে থাকা একটা স্বৈরা শাসককে নামানোর পরে এইরকম একটা ছমছমে সেন্সিটিভ পয়েন্টে আপনি কাকে দিবেন? সাংবাদিক মাসুদ কামাল, জোচ্চোর, দুই মুখা সাপ, কাকে দিবেন আপনি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসছিল তখন তো আপনার ড্যান্স দেখে, আপনার মুখের হাসি দেখে, ওই সময় তো আপনার টক শো আমরা দেখছি। বিশেষ করে আমি দেখছি। দেশ সম্পর্কে খোঁজখবর একটু রাখি। কিন্তু এখন আপনার মুখ, আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা, আপনার টকশের যে কি বলে অ্যাঙ্গেল অফ টাং, এটা আস্তে আস্তে মুভ করে যাচ্ছে অন্যদিকে। যখনই বিএনপি সম্পর্কে কথা বলা হচ্ছে তখনই আপনি ধেই ধেই করে নাচতেছেন আর তেল নিয়ে রেডি হয়ে যাচ্ছেন। কেন? বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি নাই। আপনি তো একটা নিউট্রাল পারসন, তাই না? আপনি তো কোনো দলের পারসন না। আপনি একজন সাংবাদিক। ৩৬ বছর বাল ফেলছেন বাংলাদেশের জন্যে। বিএনপির কথা বলতেই আপনি কেন প্যান্ট খুলে তেল নিয়ে রেডি হয়ে থাকেন? আজকে একটা
টকশো দেখলাম, সেখানে আপনাকে উপস্থাপিকা প্রশ্ন করতেছে যে সামনে আছে আর মাত্র 6 মাস। দেশের এরকম একটা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে, কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ আসলে কোনো নিরাপদ ফিল করতেছে না। যখন যেখানে ইচ্ছা খুন খারাপা হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন হলে এটা ফেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ইলেকশন হবে? এই ব্যাটা ১ সেকেন্ড টাইম নেয়নি। সে কোনো চিন্তাই করেনি। সে সাথে, সাথে বলতেছে, "হ্যাঁ, অবশ্যই, অবশ্যই নির্বাচন দিলে পসিবল, এটা করা পসিবল।" আপনার মতো দেশের জনগণ ওই যে এসি গাড়িতে চড়ে তারপরে টকশোর ওই স্টুডিওতে যায় না? স্টুডিও আসলে পুরোটাই তো এসি। তারপরে টকশো শেষ করে আপনি আবার এসি গাড়িতে বাসায় যান। বাসাতে আপনার বাসা ভর্তি এসি আছে, সেখানে বসে আপনি খবর দেখেন এবং তারপরে আপনি আবার টকশো, তারপর নিজের ইউটিউব চ্যানেল চালান। বাংলাদেশের প্রতিটা মানুষ এইভাবে তাদের জীবনযাপন পার করে না। তারা তাদের আশেপাশে যে আইন শৃঙ্খলার পরিণতি দেখতেছে, পুলিশ থাকার পরেও, সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকার পরেও দেশের এরকম একটা পরিস্থিতি যেটা ঘটানোই সম্ভব হচ্ছে না কোনোভাবেই। এরকম জায়গায় আপনি বলতেছেন যে ইলেকশন কেন সম্ভব না? ইলেকশন তো করা সম্ভব। তাইলে আপনি ৩৬ বছর বাল ফালাইছেন। আপনার মুখ দিয়ে যদি এই ধরনের কথা বের হয় বা এইরকম চিন্তা শক্তির আপনি মানুষ হন, তাহলে আপনি ৩৬ বছর সাংবাদিকতা করেননি, জোটচুরি করছেন এবং মানুষের কাছ থেকে টাকা খাইছেন। আদারওয়াইজ আপনার কথাবার্তা বা একটা নিউট্রাল পারসনের কথাবার্তা এরকম হয় না। অন্যান্য পলিটিক্যাল পার্টিকে টেনে নিয়েও আপনার কথা বলা উচিত। আপনার এই যে ৩টা আর্গুমেন্টের কথা বলছেন, এই ৩টা আর্গুমেন্ট ভেঙে দেই। ১, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া ওই সময় আর কেউ ছিল না। ২য় নাম্বার, উনি যে উপদেষ্টা পরিষদের লোকজনকে নিয়োগ দিয়েছেন, যারা ছিলেন, তারা নাকি মানে আপনার কথা অনুযায়ী তারা তো জুলাইয়ের চেতনাই ধারণ করে না। তারা তো জুলাই সম্পর্কে বোঝেই না। কেউ, কেউ হয়তোবা বিদেশে ছিল, তাদেরকে ধরে এনে উপদেষ্টা বানায় দেওয়া হয়েছে। তাদের মধ্যে দেশের যে সম্প্রীতি, জুলাই ভীতি, আগস্ট ভীতি, এসব মানে প্রীতি, ঠিক আছে? এসব কিছুই ছিল না। তো তাদেরকে উপদেষ্টা বানাইছে। আরে হাদারাম, গাধা! ডক্টর মোহাম্মদ ইউনূস তো দেশে যুদ্ধ করতে আসে নাই, সংস্কার করতে আসছে। এবং তিনি একটা আহ, খুব সফট মোমেন্ট বা একটা সফট চিন্তাভাবনা নিয়েছিলেন, যেটা আমি বিশ্বাস করি যে সবাই তাকে মানে, ভালোবাসে এবং সে ইন্টারিয়র গভর্নমেন্টে যাওয়ার পরে হয়তোবা তিনি যে কাজগুলো করবেন সবাই তাকে হেল্প করবে। একটাও তো হেল্প করেনি। সবগুলা মানে ইন্দুরের বাচ্চার মতো যার যার মতো যা আন্দোলন করছে, চূড়ান্ত লেভেলের একটা ডিস্টার্ব করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে লাঠিসোঁটা পিটানো বা গালি দেয়া বা ওই শেখ হাসিনার মতো এরকম ডিরেক্ট কথা বলার মানুষ না যে সাইজ করা হবে। উনি শান্ত স্বভাবের মানুষ, ব্যবসায়ী মানুষ, অর্থনীতির মাস্টার। বাংলাদেশের অর্থনীতি কিভাবে টেনে তোলা যায় এগুলো নিয়ে কাজ করবেন। উনি রিফর্ম করবেন প্রত্যেকটা জায়গায়। আর আপনার মতন গরুরা তাকে হেল্প করবে। করছেন? তাকে হেল্প করছে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি হেল্প করছে? বিএনপি বলতেই যে আপনি একদম চালায় নাচতে শুরু করেন, বিএনপি হেল্প করছে ইউনূস সরকারকে? হেল্প করে নাই তো। তো ওনাকে যখন হেল্প করে নাই, উনি ঠিক আছে, চট্টগ্রামের মানুষেরই বেশিরভাগ উপদেষ্টা নাকি চট্টগ্রামের। তো কি সমস্যা? সমস্যাটা কোথায়? কোন উপদেষ্টা গিয়ে এসি রুমে বসে থাকে অফিস আওয়ারে? কোন উপদেষ্টা কাজ করে না? তাদের যার যার কাজ তারা সেইগুলোই করতেছে। কিন্তু আপনার মতন জোচ্চোর যেগুলো আছে, তারা তাদের কাজগুলোকে বাধা দিছে। কেন উত্তরবঙ্গ থেকে নিতে হবে? কেন দক্ষিণবঙ্গ থেকে নিতে হবে? সবগুলো উপদেষ্টাই কেন কি বলে? চট্টগ্রাম থেকে নিছে। তারপরে আ আ গ্রামীণ ব্যাংক আ গ্রামীণ ব্যাংকের সহকারী যারা ছিল ডক্টর ইউনূসের, তাদেরকে উপদেষ্টা বানাইছে। কেন? যার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিউনিকেশন ভালো, উনি যাকে বোঝাইতে পারবেন, উনি যাকে মনে করছেন হি ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন অফ দ্যাট পার্টিকুলার সেক্টর, উনি তো তাকেই নিয়োগ দেবেন। আপনার মতন বালপাকনা, আপনার মতো এরকম মানে খাটাস লোককে তো আপনি উনি তো নিয়োগ দিবে না। উনার তো ধারের কাছেও নাই। উনার পশম ধরারও আপনার যোগ্যতা নাই। আপনি উনাকে নিয়ে যেই ধরনের সমালোচনা করতেছেন, উনি তো ওই ধরনের মানুষ না। উনি ইন্টেলিজেন্ট, বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষদের নিছেন। ওইরকম হাট্টা-কাট্টা শক্তিশালী উনি তো যুদ্ধ করতে আসেন নাই। বিজ্ঞ মানুষ নিয়েছেন যাতে করে দেশটাকে একটু রিফর্ম করা যায়। সবাই উনি মনে করেছিলেন যে সবাই শান্ত থাকবে, সবাই এক জায়গায় থাকবে, একটা ইউনিটি নিয়ে থাকবে। শুরু থেকে দেখবেন যে উনি এই ধরনের বক্তব্য দিছেন। একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখাচ্ছিলেন।
দেখাতে দেখাতে না আপনার মতন চোরের চোর যেগুলো আছে এরা তো আসলে আর খাইতে পারতেছে না। এই খাইতে না পারার কারণে এই মানুষটা আস্তে আস্তে তিক্ত হয়ে গেল। এখন উনি তো আসেন নাই যুদ্ধ করতে। লাস্টে এই যে জুলাই সনদ, মুখ ভর্তি অভিমান, একটা মনের চাপা কষ্ট নিয়ে তিনি জুলাই সনদটা পড়ে আস্তে করে চলে গেলেন এবং পরের দিনই তিনি আদেশ দিয়ে দিলেন চিঠি আকারে নির্বাচন কমিশনকে যে ফেব্রুয়ারির আগেই ইলেকশন একটা ব্যবস্থা করো। তো উনি যে কি বড় একটা স্টেটমেন্ট নিলেন এবং বাংলাদেশের সামনে কি হতে যাচ্ছে, মানে আপনারা তো চানই এইগুলা, তাই না? বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লেগে থাকুক আর আপনাদের টকশোর, আপনাদের টিআরপি বাড়ুক আর আপনার চ্যানেলের ভিউ বাড়ুক। দ্যাটস ইট। এগুলোই হচ্ছে আপনার বিজনেস। মূলত দেশ গোল্লায় যাক, এটা মানে দেশ কোথায় গেল এগুলো নিয়ে স্পেশালি ডক্টর মানে কি বলে মাসুদ কামাল, আপনার এটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনায় আসলে কি বলে নিউট্রালাইজের কোনো ব্যাপার নাই। আপনি বিক্রি হয়ে গেছেন অনেক টাকায়, আর সেটা একটা বিশেষ শক্তিশালী রাজনীতির দলের কাছে। আমার পুরো কথাগুলো কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর ডেফিনেটলি সবার একটু সাপোর্ট চাচ্ছি চ্যানেলটা যাতে বড় হয় এবং দেশ সম্পর্কে, দেশের মানুষের সম্পর্কে, দেশের উন্নয়ন সম্পর্কে যাতে কথা বলতে পারি এই চ্যানেলে। এর জন্য আপনাদের সাপোর্ট অনেক অনেক জরুরি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।